আসতেছি। হ্যালো বাচ্চারা, কি অবস্থা? আজকে আমাদের দ্রাব্যতার এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টের লাস্ট ক্লাস। অনেকদিন পরে তোমরা মোটামুটি গুণগত রসায়নের একটা পর্যায়ে চলে আসবে আজকের ক্লাসের পর। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ওই কি বলে এটাকে, মানে বিশোধন প্রণালীর যে টপিকগুলা, তো ওইগুলাতে প্যারা খাবা না, ঠিক আছে? এই দ্রাব্যতা পর্যন্ত শেষ করে আসতে পারলে আসলে আর তেমন কোনো প্যারা নাই। তোমরা ধরে নিতে পারো যে তোমাদের এই চ্যাপ্টার শেষ, মানে ধরে নিতে পারো যে এই এই সাইকেল শেষ। কারণ এরপরে এই গুণগত রসায়নের পর ওই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের পর এগুলা রিডিং পড়া, বুঝছো? ওইগুলো হচ্ছে রিডিং পড়া। সো প্যারা নাই, আজকের ক্লাসে ধরো তোমাদের এই গুণগত রসায়নের জন্য ধরো একটা একটা পর্যায়ে আসার জন্য লাস্ট মেইন ক্লাস। এরপরে যেটা আছে বিশোধন প্রণালী, ওগুলা তো অত প্যারা খাবা না, ওইগুলা ক্লাস দেখবা যে দেখতে দেখতে হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা আজকে যে টপিকটা দিয়ে শুরু করব এটা হচ্ছে সমআয়ন প্রভাব। এটাকে ইংরেজিতে বলে কমন আয়ন ইফেক্ট। সমআয়ন প্রভাব বা ইংরেজিতে বলে কমন আয়ন ইফেক্ট, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। ভাইয়া নিউ লুক, হ্যাঁ নিউ লুক তো কিছুই নাই। ঘুম থেকে উঠা মনে হয়েছে যে দাড়ি ফালায়, মানে মোজদারি অনেক বড় হয়েছে, কাটতে হবে, কেটে ফেলছি। তো কাটতে গিয়ে একটু বেশি কেটে ফেলছি, এই হচ্ছে কথা। আর কোনো লুক ফুক কিছুই নাই, বুঝছো? বরং এভাবে কাটার পরে সবাই খেপাইতেছে। আচ্ছা দেখো, সময়ায়ন প্রভাব, সময়ায়ন প্রভাব ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় কমন আয়ন ইফেক্ট। কমন আয়ন ইফেক্ট, সময়ায়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট, ঠিক আছে? কমন আয়ন ইফেক্ট, কমন আয়ন ইফেক্ট। আর জিনিসটা কি? একটা জিনিস তো বুঝতেছো যে কমন থাকবে। কি কমন থাকবে? আয়ন কমন থাকবে। কমন থাকবে, কি কমন থাকবে? আয়ন কমন থাকবে। তাহলে ঘটনাটা কিরকম হবে? ঘটনাটা হবে এইরকম, দেখো। মনে করো মনে করো তুমি একটা পাত্র নিলা, এইটা, ঠিক আছে? এই পাত্র নিলা। এখন ধরো এই পাত্রের মধ্যে বেরিয়াম সালফেট আছে। কে আছে? এই পাত্রের মধ্যে আছে হচ্ছে বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট এই পাত্রের মধ্যে কে আছে? বেরিয়াম সালফেট আছে এই পাত্রের মধ্যে। আচ্ছা বাবা, এখন বলো তো, বেরিয়াম সালফেট যদি থাকে, বেরিয়াম সালফেট ভাঙলে আমরা কি পাবো? বেরিয়াম সালফেট ভাঙলে পাবো হচ্ছে বেরিয়াম 2+ আর হচ্ছে সালফেট 2-, এইটা, তাই না? বেরিয়াম 2+ আর হচ্ছে সালফেট 2-। এখন এই বেরিয়াম সালফেটটা কি? এই বেরিয়াম সালফেট হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এই বেরিয়াম সালফেটটা কি? এই বেরিয়াম সালফেটটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আমরা দ্রাব্যতা কার নির্ণয় করি বলো তো? আমরা দ্রাব্যতা কার নির্ণয় করি? তড়িৎ বিশ্লেষ্য। আমরা দ্রাব্যতা কার নির্ণয় করি? আমরা দ্রাব্যতা নির্ণয় করি দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের, তাই তো? এখন চিন্তা করো তো, এই যে বেরিয়াম সালফেট, এই বেরিয়াম সালফেট যদি ভাঙে, এটা কিভাবে ভাঙে?
এটা ভাঙে হচ্ছে এই যে বেরিয়াম 2+ প্লাস সালফেট 2-, বেরিয়াম 2+ সাথে সালফেট 2-। ঠিক আছে, সাইকেল 2 কবে থেকে শুরু হবে? নেক্সট উইক থেকে শুরু হবে সাইকেল 2। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট আর হচ্ছে বেরিয়াম 2+ আর সালফেট 2-। তোমাদের জন্য তোমাদের ডিসকাশন গ্রুপে কিন্তু তোমাদের আরিফ ভাইয়া নামের একজন ভাইয়াকে আমরা করেছি তোমাদের ডাউট সলভার হিসাবে। তোমাদের যে কোনো প্রবলেম তোমরা ডিসকাশন গ্রুপে দিলে তোমাদের আরিফ ভাই সলভ করে দিবে। হ্যাঁ, এটা অবশ্য জানাইছে, তারপরে তোমাদেরকে আমি ক্লাসে আরেকবার বলে দিলাম যাতে কেউ প্রবলেম ফেস করলে ওখানে তোমরা পোস্ট করবা। ঠিক আছে, আচ্ছা, এখন ধরো এই বেরিয়াম সালফেট, এটার ঘনমাত্রা কি, দ্রাব্যতা কি এস, এই সালফেটের কি এস, তাই না? এইবার মনে করো এই যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যটা আছে, এই দুর্বল তড়িৎ বিশ্লেষণের মধ্যে তুমি তুমি এখন একটা সবল তড়িৎ বিশ্লেষ্য যোগ করবা। ধরো তুমি কি যোগ করলা, তুমি এইখানে ধরো যোগ করলা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড। এখানে কি যোগ করলা? বেরিয়াম ক্লোরাইড। এটা কি? এটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। এটা হচ্ছে সবল সবল তড়িৎ বিশ্লেষ্য। সবল তড়িৎ বিশ্লেষ্য। তো তুমি কি করলা? তুমি দুর্বল তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে তুমি কি দিলা? সবল তড়িৎ বিশ্লেষ্য দিলা। এখন এই যে সবল তড়িৎ বিশ্লেষ্য দিছো, এখানে এটা কি কি থাকবে? যা ভাঙলে এখানে তুমি পাবা হচ্ছে বেরিয়াম 2+ আর হচ্ছে ক্লোরাইড মাইনাস, তাই না? বেরিয়াম 2+ আর হচ্ছে ক্লোরাইড মাইনাস, মানে কোন কোন আয়ন আছে? বেরিয়াম 2+ আয়ন আছে আর ক্লোরাইড আয়ন আছে। এখন এই যে দ্রবণটা, যেই দ্রবণটাতে শুধুমাত্র বেরিয়াম সালফেট ছিল, অর্থাৎ বেরিয়াম 2+ আয়ন ছিল এবং সালফেট 2- আয়ন ছিল, যেই দ্রবণটাতে বেরিয়াম 2+ আয়ন ছিল, সালফেট 2- আয়ন ছিল, সেই দ্রবণটাতে এখন এক্সট্রা কি আছে? তুমি যখন যোগ করছো বেরিয়াম ক্লোরাইড, এক্সট্রা আছে এই বেরিয়াম 2+ আর ক্লোরাইড মাইনাস, এই বেরিয়াম 2+ আর ক্লোরাইড মাইনাস। এখন দেখো তো সাধারণ অবস্থায়, হ্যাঁ, সাধারণ অবস্থায় সাধারণ অবস্থায় সাধারণ অবস্থায় তুমি যদি কেএসপি নির্ণয় করতা এই বেরিয়াম সালফেটের, কেএসপি কার? বেরিয়াম সালফেটের। এই বেরিয়াম সালফেটের কেএসপি নির্ণয় করলে কি হইতো বলতো? এই যে বেরিয়াম 2+, এই বেরিয়াম 2+ এর ঘনমাত্রা ইন্টু সালফেট 2- এর ঘনমাত্রা, সালফেট 2- এর ঘনমাত্রা, তার মানে এস ইন্টু এস কত হবে? এস স্কোয়ার। ঠিক আছে, কত হবে? এস স্কোয়ার। এটা হচ্ছে সাধারণ অবস্থায়। সাধারণ অবস্থায় তুমি যদি বেরিয়াম সালফেটের কেএসপি নির্ণয় করতা তাহলে কি আসতো? এস স্কোয়ার আসতো। কিন্তু দ্রবণে কমন আয়ন যোগ করার পরে, দ্রবণে কমন আয়ন যোগ করার পরে দেখো তো ভাইয়া তুমি করছোটা কি? তুমি করছোটা কি একটু খেয়াল করো তো। তুমি এই যে বেরিয়াম সালফেট যে দ্রবণটা, এই দ্রবণে যেখানে তোমার বেরিয়াম 2+ আয়ন আছে, যেখানে কে আছে? বেরিয়াম 2+ আয়ন আছে, সেখানে তুমি কি করছো? সেখানে তুমি বেরিয়াম ক্লোরাইড যোগ করছো, যেখানেও ওই ওই যেটা যোগ করছো সেটার মধ্যেও কি আছে? সেটার মধ্যেও বেরিয়াম 2+ আয়ন আছে। এই যে বেরিয়াম 2+, তাহলে এখন দ্রবণের মধ্যে একটা জিনিস কমন হয়ে গেল না? দ্রবণের মধ্যে একটা জিনিস কমন হয়ে গেল না? কি কমন হয়েছে বলো তো? দ্রবণের মধ্যে বেরিয়াম 2+ আয়নটা কমন হয়ে গেছে। দ্রবণের মধ্যে বেরিয়াম 2+ আয়নটা কমন হয়ে গেছে। এখন কমন হওয়ার পরে ঝামেলাটা কি হয়েছে? কমন হওয়ার পরে ঝামেলাটা হয়েছে, দেখো এইবার যদি আমরা কেএসপি নির্ণয় করতে চাই, এইবার যদি আমরা কেএসপি নির্ণয় করতে চাই, তাহলে কমন আয়ন যোগ করার পর, যোগ করার পর এবার যদি আমরা কেএসপি নির্ণয় করতে যাই, কমন আয়ন কোনটা? কমন আয়ন হচ্ছে যে বেরিয়াম 2+, যোগ করার পর এখন আমরা এই যে বেরিয়াম সালফেটের, এই যে বেরিয়াম সালফেটের কেএসপি নির্ণয় করব, কেএসপি অফ বেরিয়াম সালফেট। এই যে বেরিয়াম সালফেটের কেএসপি আমরা নির্ণয় করব, কি লিখব? এই বেরিয়াম 2+ এর ঘনমাত্রা, বেরিয়াম 2+ এর ঘনমাত্রা সাথে হচ্ছে সালফেট আয়নের ঘনমাত্রা, এইটা, তাই তো? এখন ভাইয়া খেয়াল করো এই বেরিয়াম 2+ এর ঘনমাত্রা কত এখন?
আগে যখন ধরো সাধারণ অবস্থায় মানে যেখানে বেরিয়াম টু ক্লোরাইড ছিল না, বেরিয়াম ক্লোরাইড ছিল না, বেরিয়াম ক্লোরাইড ছিল না, তখন তোমার কেএসপি তুমি জানো যে বেরিয়ামের জন্য এস, সালফেটের জন্য এস, তাহলে বেরিয়াম সালফেটের জন্য এস স্কোয়ার। কিন্তু যখন তুমি বেরিয়াম টু প্লাস যোগ করছো, হ্যাঁ বেরিয়াম ক্লোরাইড যোগ করছো, মনে করো এই বেরিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, বা ধরো এক্স মোলার, ধরো এটা হচ্ছে এক্স মোলার, এক্স মোল পার লিটার, এক্স মোল পার লিটার। তাহলে এখানে বেরিয়াম টু প্লাসের ঘনমাত্রা কত বলো তো? এই জায়গায় বেরিয়াম টু প্লাসের ঘনমাত্রা কত? এই বেরিয়াম টু প্লাসের ঘনমাত্রা কত বলো তো? এই বেরিয়াম টু প্লাসের ঘনমাত্রা হচ্ছে এক্স মোল পার লিটার, তাই না? তাহলে দেখো তুমি যখন প্রথম যখন তুমি কেএসপি নির্ণয় করছো তখন শুধু বেরিয়াম টু প্লাস আর সালফেট নিছো, বাট এখন দ্রবণে বেরিয়াম টু প্লাস আছে দুইটা। একটা কোনটা? একটা হচ্ছে তুমি প্রাথমিক যেই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য দিছো, সেখান থেকে যে বেরিয়াম টু প্লাস আসছে, যেটা দ্রাব্যতা বা ঘনমাত্রা হচ্ছে এস। আর আরেকটা হচ্ছে তুমি যে সবল তড়িৎ বিশ্লেষ্য যোগ করছো, সেইটা তো এখানে যুক্ত হওয়ার পর সবল তড়িৎ বিশ্লেষ্য যেহেতু সে বিয়োজিত হয়ে গেছে, বিয়োজিত হয়ে এখানে কি দিছে? বেরিয়াম টু প্লাস দিছে, যেই বেরিয়াম টু প্লাসের ঘনমাত্রা হচ্ছে এক্স মোল পার লিটার। এখন দ্রবণে দুই ধরনের বেরিয়াম টু প্লাস আছে, একটা যেটা হচ্ছে যার ঘনমাত্রা হচ্ছে এস, আর একটা হচ্ছে আমরা যোগ করছি যার ঘনমাত্রা হচ্ছে এক্স মোল পার লিটার। তো এখন তুমি যখন কেএসপি লিখবা তুমি কোনটা লিখবা? আর তুমি তো বলতো ভাইয়া আমরা তো এইটাই যে এই বেরিয়াম সালফেটের কেএসপি নির্ণয় করব, তাহলে আমরা এই এস নেই শুধু। তুমি, আমি, আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর কারো ক্ষমতা আছে যে একটা দ্রবণে যখন তুমি বেরিয়াম সালফেট আর বেরিয়াম ক্লোরাইড যোগ করছো, দুইটা যখন বিয়োজিত হয়ে গেছে, বেরিয়াম যখন মিক্স হয়ে গেছে, তখন আমাদের 14 গোষ্ঠীর কারো ক্ষমতা আছে দ্রবণের দিকে তাকায়া বলতে পারবে যে বেরিয়াম টু প্লাস কোনটা কোন যৌগ থেকে আসছে? সম্ভব? সম্ভব না। বেরিয়াম টু প্লাস কোনটা বেরিয়াম ক্লোরাইড থেকে আসছে, কোনটা বেরিয়াম সালফেট থেকে আসছে বলা সম্ভব? সম্ভব না। তো এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আমাদের যত ধরনের বেরিয়াম আছে সবগুলা কাউন্ট করতে হবে। তো এখানে দেখো একটা বেরিয়াম আছে কত? একটা বেরিয়াম আছে এস, এই যে এটা, তাই না? আরেকটা আছে কত? এক্স, এই এস প্লাস এক্স, দুইটাই আমাদের লিখতে হবে সাথে এস। এই হচ্ছে তোমার নতুন কেএসপি, বুঝছো? এইটাই হচ্ছে তোমার কমন আয়ন ইফেক্ট। এটাই হচ্ছে কমন আয়ন ইফেক্ট, অর্থাৎ তোমার কোনো আয়ন যদি কমন থাকে, এবার আসো বাংলা কথায় আসো, কোনো আয়ন যদি কমন থাকে তাহলে তুমি কি করবা? ওই কমন আয়নটার দুইটা ঘনমাত্রাই তুমি লিখবা, অর্থাৎ যেটা আগে দ্রবণে ছিল এবং যেটা তুমি যোগ করছো ওই দুইটা ঘনমাত্রাই তুমি লিখবা। ঠিক আছে? আবার আবার বলি যে তুমি যখন কেএসপি লিখবা তখন যেই যৌগটা আগে থেকে দ্রবণে ছিল তার যেই ঘনমাত্রা সেটা তো লিখবাই, সাথে যেটা যোগ করছো, যোগ করার ফলে যেই নতুন ঘনমাত্রাটা তৈরি হয়েছে কার? কমন আয়নের। দেখো আমরা ক্লোরাইডের জন্য কিছু লিখছি? লিখি নাই। সালফেটের জন্য কিছু লিখছি? সালফেটের জন্য শুধু এই যে এস যেটা এটাই লিখছি। দেখো, কারণ তোমার এখানে কমন আয়ন একটা, শুধু বেরিয়াম টু প্লাস। এই জন্য বেরিয়াম টু প্লাসের যে দুইটা আয়ন দুইটা ঘনমাত্রা দুইটাই আমরা লিখবো। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কমন আয়ন ইফেক্ট। বুঝছো বাচ্চারা? লাস্ট ক্লাসটা ওয়েব অ্যাপে দেওয়া নাই? আচ্ছা আমি জিজ্ঞেস করতেছি, হ্যাঁ শেষ করে জিজ্ঞেস করতেছি। ওকে, তাহলে বুঝছো কমন আয়ন ইফেক্ট। এখন দেখো আমরা কয়েকটা ম্যাথ করলে তোমরা বুঝে যাবা। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো তো, এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, কমন আয়ন থাকলে দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা? দ্রাব্যতা বাড়বে নাকি কমবে? কমন আয়ন থাকলে দ্রাব্যতা বাড়বে নাকি কমবে? দেখো এটা কি একটা উভমুখী প্রক্রিয়া না? হ্যাঁ, এখন লা শাতেলিয়া নীতি পড়ছো তোমরা ছোটবেলায়। লা শাতেলিয়া নীতি অনুসারে তুমি যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়া বাম দিকে যাবে, তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও বিক্রিয়া ডান দিকে যাবে। এখন দেখো তো, বেরিয়াম তুমি কার ঘনমাত্রা বাড়াইছো? বেরিয়াম টু প্লাসের ঘনমাত্রা বাড়াইছো। বেরিয়াম টু প্লাস কই আছে? এই যে এইখানে। তুমি কার ঘনমাত্রা বাড়াইছো? উৎপাদের ঘনমাত্রা বাড়াইছো। তো উৎপাদের ঘনমাত্রা বাড়ানোয় লা শাতেলিয়া নীতি অনুযায়ী বিক্রিয়াটা কোন দিকে যাবে? বিক্রিয়াটা বাম দিকে যাবে। আর বাম দিকে গেলে এই বেরিয়াম সালফেটের বিয়োজন কমে যাবে, কারণ বেরিয়াম সালফেটের বিয়োজন মানে কি? সে বিয়োজিত হয়ে বেরিয়াম টু প্লাস সালফেট টু মাইনাস তৈরি করবে। কিন্তু
তুমি যখন বিক্রিয়াটা বাম দিকে যাচ্ছে তখন তার বিয়োজন কমে যাচ্ছে, বেরিয়াম আর সালফেট দুইটা মিলে বেরিয়াম সালফেট তৈরি করতেছে, অর্থাৎ এর বিয়োজন কমে যাচ্ছে। আর বিয়োজন কমে যাওয়া মানে দ্রাব্যতা কমে যাওয়া। তাহলে লাসাতীলীয় নীতি অনুসারে আমরা বুঝলাম যে সময়ায়ন প্রভাবের ফলে দ্রাব্যতা কমে। সময়ায়ন প্রভাবে দ্রাব্যতা কি করে? দ্রাব্যতা কমে। দ্রাব্যতা কমে, কিন্তু দ্রাব্যতার গুণফল সেম থাকে। দ্রাব্যতার গুণফল সেম থাকে, কারণ দ্রাব্যতা ওইটুকুই কমে। তুমি এই আয়নটা, এই বেরিয়াম 2+ আয়ন যতটুকু যোগ করছো, এখান থেকে বেরিয়াম 2+ আয়ন ততটুকু উঠে চলে যাবে। তার মানে টোটাল কনসেন্ট্রেশনের আহামরি তেমন কোনো চেঞ্জ হবে না। কেএসপি যেহেতু এটা কি উভমুখী প্রসেস, এবং লাসাতীলের নীতি তোমরা জানো যে উভমুখী প্রসেসে ছোটখাটো লাসাতীলের নীতি অনুযায়ী কি হয়, যে সাম্যাবস্থায় ছোটখাটো যে চেঞ্জগুলো আছে, নিয়ামকের যে ছোটখাটো পরিবর্তন, এই পরিবর্তনে ম্যাসিভ কোনো চেঞ্জ আসে না, এটা সাম্যাবস্থায় ঠিকঠাক থাকে। ঠিক আছে, তাহলে আমাদের কেএসপির যেই মান, কেএসপি এর চেঞ্জ হবে না, বা কেএসপির মান কমবে না। কেএসপি এর মান কমবে না। কমবে কি? কমবে হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে, তাহলে সময়ায়ন প্রভাবে দ্রাব্যতা কমে, কেএসপি কমে না। দ্রাব্যতা কমে, কেএসপি কমে না। এখন আমরা জাস্ট যদি কিছু ম্যাথ করি তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে এটা আসলে জিনিসটা কি। দেখবা যে ম্যাথ করলে এক লাইনে ম্যাথ হয়ে যাচ্ছে। আসো প্রথম ম্যাথটা দেখো, বলছে 25°C তাপমাত্রায়, যেটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাইছি সেটাই ম্যাথ। বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে 1.1 × 10⁻10 হলে, প্রথম প্রশ্ন বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা কত? 2 নম্বর প্রশ্ন 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইডে এর দ্রাব্যতা কত? তো আসলে আমরা প্রথম প্রশ্নটা করি। প্রথমটা অলরেডি তোমরা পারো। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে এই যে বেরিয়াম সালফেট, বেরিয়াম 2+ প্লাস সালফেট 2-। বেরিয়াম 2+ প্লাস সালফেট 2-। তাহলে এটা কি এবি টাইপের যৌগ, তাই না? এটাও এস, এটাও এস। তাহলে এখান থেকে কেএসপি কি হবে? কেএসপি হবে এস স্কোয়ার, এস ইন্টু এস, এস স্কোয়ার। এখান থেকে এস ইকুয়াল টু কত? কেএসপির মান কত? 1.1 × 10⁻−10, তাই না? এইটা। তাহলে এটার উপর কি হবে? এটার উপর রুট হবে। এটা থেকে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। এটা কোথায়? হচ্ছে বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা। বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা। এখন আসো, তোমাকে বলছে 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইডে দ্রাব্যতা। এখন এটা কি করবা? এটা খুবই সহজ। দেখো এখানে তুমি কি করবা? কেএসপি বের করবা। কেএসপি হচ্ছে এস স্কোয়ার, এস ইন্টু এস, তাই না? কেএসপি কত? এই এস ইন্টু এস, এইটা। এখন এই এসটা কার? এই এসটা হচ্ছে এই যে এইটা বেরিয়ামের। আর ওই এসটা কার? এটা হচ্ছে সালফেটের। এখন বেরিয়াম কয় ধরনের আছে? একটা আছে এই যে এস, আরেকটা কত? 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড। এই 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড মানে কি? এই 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড, এই বেরিয়াম ক্লোরাইড, এটা ভেঙে কি হয়? এটা ভেঙে হবে বেরিয়াম 2+ প্লাস 2 ক্লোরাইড মাইনাস। এখন এইখানে এই যে বেরিয়াম 2+, এটার ঘনমাত্রা কত? এটার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। তাহলে বেরিয়াম আছে কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে যেটা এই এস, ঘনমাত্রা এস, আর একটা হচ্ছে কত? 0.1 মোলার। তাহলে তোমার এখানে দুইটাই লিখতে হবে। এই হয়ে গেল। ঠিক আছে, এখন এবার তুমি মান বসায় দাও। মান বসাইলে কেএসপির মান কত? কেএসপির মান হচ্ছে 1.1 × 10⁻10 ইকুয়াল টু দেখো এস প্লাস 0.1। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো বাবারা, এটা যদি তুমি ক্যালকুলেশন করতে যাও এটা একটা জটিল ক্যালকুলেশন হয়ে যাবে, তাই না? এস স্কোয়ার আসবে, একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, ক্যাচাল। আমরা তো ক্যাচালে যাব না, আমরা একটু সিম্পলি চিন্তা করব। দেখো তো নর্মালি দ্রাব্যতার মান কত হয়? দেখো তো এখানে সাধারণত
এই যে সাধারণ অবস্থায় বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা কত পাইছো তুমি? 1.1 ইন্টু 10⁻⁻10 এর উপর রুট, তার মানে 10⁻⁵। কখনো কখনো দ্রাব্যতা আমরা কত পাই? 10⁻⁶, -7, -8, -9, -10, 10⁻12, 13, মানে দ্রাব্যতা কত হয়? অনেক কম হয়। দ্রাব্যতার মানটা 0.0000 সামথিং, তাই না? তার মানে দ্রাব্যতার মানটা অনেক 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 ছোট। তো এই যে পয়েন্ট ওয়ান কিন্তু এই এস এর দ্রাব্যতার মানের তুলনায় অনেক বড়, অনেক বড়। এই জন্য এই পয়েন্ট 1 এর সাথে দ্রাব্যতার মান, এই যে এস এর মান যোগ করাও যা, না করাও, অর্থাৎ এটারে আমরা নেগলেক্ট করতে পারবো। মনে কর তোর কাছে 1 কোটি টাকা আছে, আমি তোকে ডাক দিয়ে বললাম এই শোন দীঘায়, এই নে 2 টাকা। তোর 1 কোটি টাকার সাথে এই 2 টাকা যোগ করে জীবনে অনেক উন্নতি করে ফেল, বেঁচে থাক বাবা। তোমার ভালো লাগবে জিনিসটা? যার কাছে 1 কোটি টাকা আছে সে কারো কাছ থেকে 2 টাকা নিবে? ওই 1 কোটি টাকার সাথে দুই টাকা যোগ করা ম্যাটার করে কিছু? তাহলে ব্যাপারটা এখানে এইরকম, ব্যাপারটা এইরকম যে এইখানে তোমার পয়েন্ট 1 মানে অনেক বড়, কার তুলনায়? এই এস এর মানের তুলনায়। কারণ এস মানে দ্রাব্যতা, দ্রাব্যতা (10⁻⁹, 10⁻10, 10⁻7, -6, অনেক ছোট, এটা যোগ করা না করা সেম। তো এই জন্য আমরা এখানে লিখবো যে এই পয়েন্ট ওয়ান ফার ফার গ্রেটার দেন এস। সো সো এস ইজ নেগলিজিবল, নেগলিজিবল। আমরা এসটাকে কি করতে পারবো? অগ্রাহ্য করতে পারবো। হ্যাঁ, এস এর মানকে অগ্রাহ্য করে, বা তুমি বাংলায় যদি লিখো যে এস এর মান অনেক ছোট হওয়ায় এটাকে অগ্রাহ্য করে পাই, কি পাই? এই যে এখানে এসটা যদি অগ্রাহ্য করি তাহলে এখানে থাকতেছে পয়েন্ট 1 আর ইন্টু, তাহলে এখান থেকে এস এর মান কত আসবে? এস এর মান আসবে 1.1 ইন্টু 10⁻⁹, এইটা আসবে। ঠিক আছে, এখন খেয়াল করো, তোমার তোমার মনে করো যখন 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 ধরো সাধারণ অবস্থায় ছিল, বিশুদ্ধ পানিতে ছিল, তখন দ্রাব্যতা কত ছিল? এইখানে দ্রাব্যতা পাওয়া হচ্ছে ধরো 10⁻⁵ এর আশেপাশে। হ্যাঁ, 1.1 রে তুমি রুট করবা, রুট করলে 10⁻10 আছে, 10⁻5 এর আশেপাশে আসবে। আর যখন যখন তুমি কমন আয়ন নিছো তখন তোমার দ্রাব্যতা আসছে 10⁻⁹। তাহলে দ্রাব্যতা কমছে না বাড়ছে? আগে ছিল 10⁻5, এখন হচ্ছে 10⁻⁹। তো মাইনাসে থাকলে বড়টা হয় ছোট, 10⁻⁹ হচ্ছে ছোট। তার মানে কমন আয়ন ইফেক্টে দ্রাব্যতা কমছে। দ্রাব্যতা কি? দ্রাব্যতা কমে। দ্রাব্যতা কমেছে, কার তুলনায় কমেছে? এই যে সাধারণ অবস্থার তুলনায়। সাধারণ অবস্থায় দ্রাব্যতা আর একটু বেটার ছিল, সাধারণ অবস্থায় দ্রাব্যতা আর একটু বেশি ছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কমন আয়ন ইফেক্টের ম্যাথ। খুবই সহজ, আমরা আরো 2-একটা করবো, তারপর দেখবো বোর্ডে কি ধরনের কোশ্চেন হয়। ঠিক আছে, খুবই সিম্পল। তো তোমার মাথায় একটা জিনিসই রাখতে হবে, যেটা কমন তার ঘনমাত্রাটা যোগ করে দিবে, আর কিচ্ছু না। দেখো এবার আমরা ধাপাধাপ করব। এই যে দেখো, এবার ম্যাথ দেখো। বলছে লেড আই টু এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে। এবার লেড আই টু এর দ্রাব্যতা নির্ণয় করো। 1 নাম্বারটা কি? বিশুদ্ধ পানিতে। ক নাম্বার কি বলছে? বিশুদ্ধ পানিতে। তো আসো ক নাম্বার কে? লেড আই টু, তাই না? PbI2 মানে হচ্ছে লেড 2+ প্লাস 2 আয়োডাইড। তো এর কত? এটা হচ্ছে দ্রাব্যতা S, এটা হচ্ছে 2S। ঠিক আছে, এখন আসো ক নাম্বারে কেএসপি কত? কেএসপি হচ্ছে এটা কত? AB2 টাইপের যৌগ না? তার মানে 4S3, S ইন্টু 2S এর উপর স্কোয়ার, তাই না? এইটা কেএসপির মান কত দেওয়া আছে? 1.4 ইন্টু 10⁻⁸, 1.4 ইন্টু 10⁻⁸। আর এই জায়গায় কত? 4S3। এখান থেকে তুমি কি করবা? এস এর মানটা বের করবা।
তাহলে হয়ে গেছে তোমার ক নাম্বারটা। এরপরে খ কি বলছে দেখো তো, খ কি বলছে, খ নাম্বার, খ নাম্বার বলছে 0.1 মোলার লেড নাইট্রেট দ্রবণে, 0.1 মোলার লেড নাইট্রেট দ্রবণে। আচ্ছা এই যে 0.1 মোলার লেড নাইট্রেট দ্রবণ, এখানে লেড 2 প্লাসের ঘনমাত্রা কত? এখানে লেড 2 প্লাসের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। ঠিক আছে, এই 0.1 মোলার লেড নাইট্রেট মানে এখানে লেড 2 প্লাসের ঘনমাত্রা কত? 0.1 মোলার। তাহলে এইবার তুমি কেএসপি কত লিখবা? কেএসপি ইকুয়াল টু, দেখো লেড 2 প্লাস কয়টা আছে? একটা হচ্ছে এস আর একটা হচ্ছে 0.1। তাহলে যে এস প্লাস প্লাস 0.1 ইন্টু এই, এটা হচ্ছে কত? 2s। তাহলে এই 2s এর উপরে স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আসো কেএসপির মান বসায় দিবা কত? 1.4 ইন্টু 10⁻⁻8। এখানে জানি কি করবা? এখানে যে এসটা বাদ দিয়ে দিবা, বাদ দিলে কত? 0.1। এসটাকে কেন বাদ দিবা? কারণ 0.1 এই এস থেকে অনেক বড়। ঠিক আছে, বাদ দিয়ে দেব। ইন্টু ইন্টু কত? 2 দুগুণে 4, 4s স্কোয়ার, 4s স্কোয়ার। এবার এখান থেকে তুমি এস এর মান বের করবা, যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, আসো পরেরটা, গ নাম্বার। গ নাম্বার বলছে 0.01 মোলার সোডিয়াম আয়োডাইড। আচ্ছা 0.01 মোলার সোডিয়াম আয়োডাইডে আয়োডাইডের ঘনমাত্রা কত? আয়োডাইডের ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার, কারণ আমাদের এখানে কমন আয়ন কোনটা? কমন আয়ন হচ্ছে আয়োডিন। তাহলে এইবার কেএসপি ইকুয়াল টু কত লিখবা? কেএসপি ইকুয়াল টু লেডের জন্য কত? লেড 2 প্লাসের জন্য এস, আর আয়োডাইডের জন্য কত? আয়োডাইডের জন্য হচ্ছে 2s। এখন আয়োডাইড দুইটা আছে, একটা হচ্ছে 2s আরেকটা কত? আর হচ্ছে 0.01। তাহলে যোগ করে দাও 2s এর সাথে, ইন্টু 0.01 স্কোয়ার। ঠিক আছে, এখন এটা কত? কেএসপির মান কত? 1.4, 1.4 ইন্টু 10⁻⁻8 ইকুয়াল টু এস প্লাস না, এটা এস ইন্টু এস ইন্টু, তাহলে কত হয়? এস ইন্টু এই 0.01 স্কোয়ার স্কোয়ার। কারণ কি? কারণ এই যে 2sটাকে তুমি নেগলেক্ট করবা, 2sটাকে নেগলেক্ট করবা, কারণ 0.01, এই যে 0.01 এইটাও 2s থেকে অনেক বড়, এইটাও 2s থেকে বড়। এখন কথা হচ্ছে তুমি কতক্ষণ যাবত ইগনোর করবা যে ভাইয়া এরকম কোন মান আসলে আমরা এই যে এস ছিল, এটাতে যে এস ছিল, এস এর সাথে 0.1 যোগ ছিল, আমরা এস কে বাদ দিয়ে দিছি যে এস এর মান ছোট। ঠিক আছে, এখন এই 2s এর সাথে 0.01 আছে, আমরা আবার 2s কে বাদ দিয়ে দিচ্ছি যে 2s এর মান ছোট। তো এরকম কত? তো তোমার এস এর সাথে যদি 10⁻⁻5 যোগ হয় বা তার থেকেও ছোট 10⁻⁻6 -7 ওরকম যোগ হয়, ওই ধরনের ক্ষেত্রে এসটাকে তোমরা নেগলেক্ট করতে পারবা না, কারণ 10⁻⁻5 মানে ওই মানটাই অনেক ছোট। তো এস এর মান আর ওইটার মান প্রায় সেম, তখন এটাকে যোগ করা যাবে। বাট নর্মালি 0.1, 0.01 এই ধরনের ক্ষেত্রে তোমরা এস কে বাদ দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে এস এর মানটা বের করবা, যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর। ওকে, আসো পরেরটা। বলছে ক্যালসিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতার গুণফল দেয়া আছে। তোমাকে বলছে সাম্যাবস্থায় দ্রবণে ক্যালসিয়াম 2 প্লাস আয়নের ঘনমাত্রা ও ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। এটা তো করাইছি আগে। এক নাম্বারটা দেখো, এক নাম্বারটা তোমার ক্যালসিয়াম ফ্লোরাইডকে আগে ভাঙো, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2 ফ্লোরাইড, এইটা। হ্যাঁ, কোনটা কি? এটা হচ্ছে এস, এটা হচ্ছে 2s। আচ্ছা এটা AB2 টাইপের একটা যৌগ, তাই না? এটা কেমন? এটা হচ্ছে AB2 টাইপের একটা যৌগ, তার মানে কেএসপি কত হবে? কেএসপি হচ্ছে 4s কিউব। এখান থেকে 4s কিউব ইকুয়াল টু কেএসপির মান কত? 4 ইন্টু 10⁻⁻11। এখান থেকে এস কিউবের মান কত? এস কিউবের মান হচ্ছে 10⁻⁻11, যেহেতু 4 4 কাটা যায়। এখান থেকে এস এর মান কত? এই যে এটা, এইখানে 3 10⁻⁻11। ওকে, তাহলে এইটা কি? এটা হচ্ছে এস এর মান। এখন তোমাকে বলছে ক্যালসিয়াম 2 প্লাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে। আবার
আবার তোমাকে বলছে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে, যে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে। এখন এবার তুমি নির্ণয় করো, তোমার কিন্তু নির্ণয় হয়ে গেছে, নির্ণয় হয়ে গেছে না? দেখো এই যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা কত? ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা হচ্ছে এস। এস মানে কত? এস মানে যে এটা, এই যে এটা 3 × 10⁻⁻11 এইটা। আরেকটা কি? আরেকটা হচ্ছে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা। এখন ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত ভাইয়া? এই যে 2s। 2s মানে এই 2 × এই যে এটা, এখানে 3 × 10⁻⁻11 হয়ে গেছে। এখন এইটা, এই ধরনের ম্যাথ তোমরা আগেই করে আসছো, আমরা দ্রাব্যতার গুণফলে এই ধরনের ম্যাথ করে আসছি। আমরা আজকে কিন্তু ওইগুলা করতেছি না। আজকে আমরা কোনটা করতেছি? আজকে আমরা করতেছি হচ্ছে কমন আয়ন ইফেক্টের ম্যাথ। তো কমন আয়ন ইফেক্টের ম্যাথ করলে আমাদের মেইন ম্যাথ হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারটাতে কি বলছে দেখো, 2 নাম্বারটা হচ্ছে 0.025 সোডিয়াম ফ্লোরাইড দ্রবণে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা। এখন 0.025 মোলার সোডিয়াম ফ্লোরাইডে, ফ্লোরাইডের ঘনমাত্রা কত? ফ্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে 0.025 মোলার। ঠিক আছে, তাহলে এখানে কেএসপি কত? কেএসপি ইকুয়াল টু, এই যে ক্যালসিয়ামের জন্য কত লিখবে? এস ইন্টু ফ্লোরাইডের জন্য কত? 2s। এখন ফ্লোরাইড আরেকটা কত আছে? 0.025, তাহলে এই যে 0.025 এই যে, ঠিক আছে। কেএসপির মান বসায় দাও, 4 × 10⁻⁻11 ইকুয়াল টু এস ইন্টু, দেখো ভাই, 2s কে বাদ দিবা, অবশ্যই বাদ দিবা। দেখো তুমি 0.01 থেকে তুমি 2s কে বাদ দিছো, 0.01 থেকে তুমি 2s কে বাদ দিছো, আর 0.025 থেকে বাদ দিবা না? অবশ্যই বাদ দিবা। এখানে কত আছে? এখানে 2s আছে, মানে ইসের আগে, এই কি বলে এটাকে, এই যে ফ্লোরাইডের আগে সহগ কত? 2। তাহলে এই জায়গায় কি দিতে হবে? একটা স্কোয়ার দিতে হবে। আচ্ছা, তাহলে এখন s ইন্টু 0.025 স্কোয়ার। এখান থেকে তুমি s এর মানটা বের করবা, যেটা আসবে সেটাই তোমার রেজাল্ট। এটা কিভাবে বের করবা? জাস্ট ক্যালকুলেশন, এটারে স্কোয়ার করে দিবা, ক্যালকুলেটরে চাপ দিবা, তারপর এইখানে যে মানটা আসবে সেটা দিয়ে এটারে ভাগ দিয়ে দিবা, শেষ, সিম্পল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সমায়ন প্রভাবের ম্যাথ। হ্যাঁ, এবার আমরা দেখি একটু বোর্ডে কি আসে, তোমাদের পরীক্ষায় কি আসে। এই যে পরীক্ষার ম্যাথটা দেখো কি বলছে। পরীক্ষার ম্যাথটা কি বলছে? বলছে পি পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। পি পাত্রকে, যেই পাত্রে, তোমাকে বলছে পি ও কিউ পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মানের পার্থক্য হওয়ার সম্ভাব্যতা কারণ সহ ব্যাখ্যা কর। এখন পি পাত্র হচ্ছে পানি, তোমাকে বলছে পানিতে তুমি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করবা। আর কিউ পাত্রে হচ্ছে কি? কিউ পাত্রে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ এখানে একটা কমন আয়ন আছে, এই যে ক্লোরিন। আর ওই কমন আয়ন ক্লোরিনের ঘনমাত্রা কত? ক্লোরিনের ঘনমাত্রা হচ্ছে 0.1। ক্লোরিনের ঘনমাত্রা কত? ক্লোরিনের ঘনমাত্রা হচ্ছে 0.1। তাহলে দেখো, দেখো তোমার পি পাত্রে, পি পাত্রে বেসিক্যালি কি হয়? পি পাত্রে হচ্ছে সিলভার ক্লোরাইড ভাঙবে, সিলভার প্লাস প্লাস সিলভার প্লাস প্লাস ক্লোরাইড মাইনাস। ঠিক আছে, তাহলে সিলভার প্লাসের দ্রাব্যতা কত? এস, ক্লোরাইডের। এখন তুমি এখানে কি দেওয়া আছে? কেএসপি দেওয়া আছে। এখন এটা কি এবি টাইপের একটা যৌগ, এস ইন্টু এস, এস স্কোয়ার। এখান থেকে এস এর মান কত? ওই যে 1.7 × 10⁻⁻10, তাহলে √1.7 × 10⁻⁻10। আমি ডিরেক্ট করলাম, এক লাইন বাদ দিয়ে করলাম। হ্যাঁ, এখন তুমি এখানে একটা মান পাবা, সেটা কোথায়? সেটা হচ্ছে বিশুদ্ধ পানিতে, বিশুদ্ধ পানিতে। এরপরে তুমি বের করবা হচ্ছে কিউতে, কিউ পাত্রে। কোন পাত্রে? কিউ পাত্রে। কিউ পাত্রের জন্য। এখন কিউ পাত্রের জন্য তোমার কেএসপিটা কি হবে? কিউ পাত্রের জন্য কেএসপি হচ্ছে কেএসপি ইকুয়াল টু, সিলভারের জন্য কত লিখবা? এস ইন্টু ক্লোরাইডের জন্য কত? এস, কিন্তু ক্লোরাইড আরেকটা কত আছে? 0.1, তাহলে এই যে 0.1, এই যে, ঠিক আছে। এখন তুমি কেএসপির মান বসাও, 1.7 × 10⁻⁻10 ইকুয়াল টু
এস ইন্টু 0.1, কারণ এই এসটা কি হবে, এই এসটা বাদ যাবে, এই এসটা কি হবে, এটা বাদ যাবে, কারণ কি ওই যে অনেক ছোট, এই জন্য আমরা এটাকে নেগলেক্ট করব। এখান থেকে এস এর মান কত হবে, 1.7 ইন্টু 10⁻⁹। এইবার এবার তোমার প্রশ্ন কি, প্রশ্নটার দিকে মনোযোগ দাও। বলছে, প্রশ্নটা বলছে যে তোমার এই যে দুইটা পাত্র, এই দুই পাত্রে তোমার দ্রাব্যতার মানের পার্থক্য, মানে দ্রাব্যতার মানে পার্থক্য হওয়ার সম্ভাব্যতা কারণ সহ ব্যাখ্যা করো। তো তুমি বলবা যে এখানে যেমন পি পাত্রে তুমি পাইছো ধরো 10⁻⁵ এর আশেপাশে, কিউ পাত্রে পাইছো 10⁻⁹। এখন কিউ পাত্রে দ্রাব্যতার মান কম, দ্রাব্যতার মান কমে গেছে। কেন কমে গেছে, তখন তুমি বলবা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, কিউ পাত্রে একটা ক্লোরাইড আয়ন ছিল, আবার আমাদের যে যৌগ সিলভার ক্লোরাইড সেখানেও ক্লোরাইড আয়ন আছে, সো দুইটা ক্লোরাইড কমন পড়ে গেছে, দ্যাট ইজ হোয়াই উই কল দিস কমন আয়ন ইফেক্ট। এই কমন আয়ন ইফেক্টের কারণে দ্রাব্যতা কমে গেছে। শেষ। ঠিক আছে, ওকে, এরপর আসো দেখি কি বলছে। আচ্ছা, উপরে এটা অনেক কিছু বলছে, কারণ একটা উদ্দীপকে তোমরা জানো দুইটা তিনটা প্রশ্ন কম্বিনেশন থাকে। তো আমাদের প্রশ্ন কোনটা, আমাদের প্রশ্ন বলছে যে 0.01 মোলার এক্স ওয়াই, 0.01 মোলার এক্স ওয়াই, এই যে এটা 0.01 মোলার এক্স ওয়াই দ্রবণ 3 নং দ্রবণে যোগ করলে, অর্থাৎ এই যে এইটাতে যোগ করলে, এটাতে কে আছে, এটাতে আছে এক্স জেড, মানে এক্স জেড এর সাথে, এক্স জেড এর মধ্যে এক্স জেড এর মধ্যে তুমি 0.01 মোলার এক্স ওয়াই দ্রবণ যোগ করলে এক্স জেড এর দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা গাণিতিক যুক্ত দাও। ঠিক আছে, এখন এক্স জেড এর কি দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে, এই যে দেখো এক্স জেড এর আবার কেএসপি দেওয়া আছে। ঠিক আছে, এক্স জেড এর কি দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে। এক্স জেড এর কেএসপি দেওয়া আছে। এখন তুমি নর্মাল অবস্থায় তুমি বলবা যেহেতু এক্স জেড এর কেএসপি দেওয়া আছে, এক্স জেড, এটা ভাঙলে কি এক্স প্লাস প্লাস জেড মাইনাস, তাই তো, এইটা। এখন এখন দেখো এর মধ্যে তুমি কি যোগ করতে বলছে তোমাকে, 0.01 মোলার এক্স ওয়াই। এখন এই 0.01 মোলার এক্স ওয়াই তে কমন কে আছে, কমন হচ্ছে এক্স, কমন কে, কমন হচ্ছে এক্স, আর ওই এক্স এর ঘনমাত্রা কত, 0.01 মোলার এক্স প্লাস, অর্থাৎ এখানে এখানে এই এক্স প্লাসটা আছে, এক্স প্লাসটা আছে যেটার ঘনমাত্রা কত, 0.01 মোলার। তো বলছে দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা, আর দ্রাব্যতার পরিবর্তন তুমি যখন বলবা তখন তোমাকে দুইটা দ্রাব্যতা দিয়ে তুলনা করতে হবে, দুইটা দ্রাব্যতা দিয়েই তুলনা করতে হবে। সেটা কেমন, তুমি প্রথমে নর্মালি কেএসপি ইকুয়াল টু কত, 4 × 10⁻, আচ্ছা কেএসপি ইকুয়াল টু এই যোগের ক্ষেত্রে কত, এটাও এস এটাও এস, এস স্কোয়ার, এরপরে তুমি লিখবে এস স্কোয়ার ইকুয়াল টু 4 × 10⁻⁻11। এখান থেকে তুমি এস এর মান বের করবা, বের করার পরে এইবার তুমি বলবা যে তাইলে 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 এইবার এইবার আমরা যখন ওই দ্রবণটা যোগ করব, কোনটা, ওই যৌগটা যখন দ্রবণে যোগ করব, কোনটা বলো তো, এই যে এইটা, এই যে এক্স ওয়াই 0.01 মোলার এক্স ওয়াই, তাহলে তুমি বলবা যে 0.01 মোলার এক্স ওয়াই যোগ করার পর, যোগ করার পর 0.01 মোলার এক্স ওয়াই যোগ করার পর, যোগ করার পর তখন কি হয়, তখন কেএসপিটা হচ্ছে, দেখো এই এক্স এর জন্য কত লিখবা, এস প্লাস 0.01, আর জেড এর জন্য এস, তো এখান থেকে 0.01 এস, আর কেএসপির মান তো জানোই, তো এখান থেকে এস এর মানটা বের করবা, বের করে বলবা যে কমন আয়ন থাকার কারণে সময়ায়ন প্রভাবের কারণে দ্রাব্যতা কমে গেছে। শেষ। বুঝছো বাচ্চারা, পারবা? এই হচ্ছে তোমাদের কমন আয়ন ইফেক্ট মোটামুটি।
ওকে, এরপরে দেখো আজকে আমরা আর কি পড়বো। যেহেতু আজকে দ্রাব্যতার আমাদের লাস্ট ক্লাস, আমাদের টুকিটাকি ছোট ছোট 2-3টা জিনিস আছে, ওগুলো আমরা পড়ে ফেলবো। দ্রাব্যতার উপর পিএইচ এর প্রভাব। পিএইচ এর আসলে ওরকম প্রভাব বলতে প্রভাব আলোচনা করব না, দ্রাব্যতার সাথে পিএইচ কে কানেক্ট করে কিছু প্রশ্ন করা হয়। তো এই টাইপের কিছু প্রশ্ন আমরা সলভ করব। দেখো প্রথম প্রশ্নটা দেখো, বলতে দ্রাব্যতায় তোমরা এখনো পিএইচ এর সাথে মানে পরিচিত কিনা? তোমরা কি পিএইচ পড়ছো? তোমরা তোমাদের পিএইচ এসএসসি তে কি পিএইচ ছিল? পিএইচ এসএসসি তে একটু বলবো আমাকে, এসএসসি তে পিএইচ ছিল কিনা? এসএসসি তে পিএইচ ছিল কিনা? এনিবডি? কেউ বলতে পারবা? এনিবডি যে এসএসসি তে পিএইচ ছিল কিনা তোমাদের? পিএইচ আমরা যেটা পড়বো এখন, থাকলে ধরো আমার আইডিয়া দিতে সুবিধা হবে, না থাকলে জেনারেল আইডিয়া দিয়ে যাইতে হবে। তোমরা ছিল, আচ্ছা আবির বলছে ছিল, তার মানে তোমরা পিএইচ সম্পর্কে টুকিটাকি জানো, তাই তো? আচ্ছা, তারপর আমি একটু বলে নিই পিএইচটা কি। পিএইচটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ এস প্লাস, এইটা, তাই তো? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। ঠিক আছে, ওকে, ছিল, ওকে ওকে। তো থাকলে খেয়াল করো, যদি পিএইচ থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই। আর এই পিএইচ নিয়ে আমরা রাসায়নিক পরিবর্তনে অনেক অনেক আলোচনা করবো, অনেক অনেক আলোচনা করব। তার আগে চলো এইখানে একটু পড়াশোনা করি। ম্যাথটা কি বলছে দেখো, ম্যাথটা বলছে যে 25°C তাপমাত্রা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। বলছে এর সম্পৃক্ত দ্রবণে পিএইচ এর মান কত। আচ্ছা, তো তুমি প্রথমেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি একটু ভাঙো। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটাকে ভাঙলে কি আসে? এটাকে ভাঙলে আসে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 হাইড্রোক্সিল মাইনাস, এইটা হচ্ছে তোমার এস। তাহলে এটা কত? এটা হচ্ছে 3s। ঠিক আছে, এখন আসো, কি দেওয়া আছে? দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। কার? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। এখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি? AB3। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি? এটা হচ্ছে AB3 টাইপের একটা যৌগ। AB3 টাইপের একটা যৌগ। এখন এই AB3 টাইপের যৌগের কেএসপি কত হয় জানো? কেএসপি হচ্ছে 27s⁴, এইটা। ঠিক আছে, এখান থেকে 27s⁴ ইকুয়াল টু কত লিখতে পারবা? এই যে 1 × 10⁻⁻15, 1 × 10⁻⁻15, এটা। এখান থেকে তুমি এস এর একটা মান পাবা, এখান থেকে এস এর একটা মান পাবা। ধরো ধরো মান পাইলে তুমি মান কত পাইছো? ক ক এখন এখন খেয়াল করো, যদি ক পাও, তোমাকে এখানে কি বলছে ভাইয়া? তোমাকে বলছে পিএস এর মান বের করতে। এখন পিএস এর মান বের করার জন্য হয় তোমার হাইড্রোজেনের ঘনমাত্রা লাগবে, না হয় হাইড্রোক্সিলের লাগবে। কারণ কি? কারণ হাইড্রোক্সিলের ঘনমাত্রা পাইলে তুমি পিওএইচ বের করতে পারবা। আর পিওএইচ বের করতে পারলে কিন্তু আমরা পিএইচ বের করতে পারবো, তাই না? পিওএইচ বের করতে পারলে পিএইচ বের করতে পারবো। ওকে, তো এখন তোমার দরকার হচ্ছে হয় হাইড্রোজেনের ঘনমাত্রা এস+এর ঘনমাত্রা, আর না হলে হাইড্রোক্সিলের ঘনমাত্রা, মানে প্রোটনের ঘনমাত্রা এস+এর ঘনমাত্রা অথবা হাইড্রোক্সিলের ঘনমাত্রা। এনে কি এস+ আছে? না, এনে কি আছে? হাইড্রোক্সিল আছে, এই যে 3s। তাহলে আমরা কি করব? হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা বের করব। তাহলে এখান থেকে আমরা কি লিখব? এখান থেকে লিখব হচ্ছে এই হাইড্রোক্সিলের ঘনমাত্রা ইকুয়াল টু 3s। তো 3s মানে কি? 3 × ক, এই যে এটা। এই এস এর মান তুমি কত পাইছো? এস এর মান পাইছো ক। তাহলে এই জায়গায় তোমার হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত?
এই 3 ক 3 ক। ওকে, ক্যালকুলেশন করে নিবা তোমরা। এইবার আসো, এখন তুমি পিএইচ বের করো। এখন তুমি কি জানো একটা দ্রবণের? এখন তুমি একটা দ্রবণের টোটাল হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা জানো। একটা দ্রবণের টোটাল হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা জানো। জানলে তুমি হচ্ছে এবার পিওএইচ বের করবা। পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ ওএস মাইনাস। ওএস মাইনাসের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমটা হচ্ছে পিওএইচ। তাহলে এখান থেকে লিখবা মাইনাস লগ অফ, এখানে যে মানটা পাইছো, এখানে কত পাইছো 3 ক, এখানে পাইছো হচ্ছে 3 ক, এই যে এইটা। তো এখান থেকে ধরো তুমি আরেকটা মান পাবা। কিসের মান পাবা? মান পাবা হচ্ছে পিওএস এর মান পাবা। এখন তুমি ধরো পিওএস এর মান পাইছো তুমি হচ্ছে ধরো ডি। পিওএস এর মান কি পাইছো? ডি। ধরো পাইছো হচ্ছে ডিডিটি। পিওএস এর মান কি পাইছো? ডিডিটি পাইছো। এইবার দেখো আরেকটা সূত্র তুমি ছোটবেলায় শিখছো না, এই যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। তাহলে এখান থেকে পিএইচ এর মান কত? পিএইচ এর মান হচ্ছে 14 বিয়োগ পিওএইচ। তাইলে এই জায়গায় তুমি এখন কি করতে পারবা? এই জায়গায় তুমি লিখতে পারবা যে পিএইচ ইকুয়াল টু 14 বিয়োগ পিওএস এর মান কত পাইছো? ডিডিটি পাইছো। মানে এখানে তুমি 4 পাবা, 5 পাবা, 6 পাবা, 7 পাবা, 8 পাবা, 10। এটা কত? এটা হচ্ছে পিওএস। তাহলে ওএস এর মান মানে 7 এর বেশি পাবা। ধরো কি বলে এটাকে, মানে সরি 7 এর বেশি না, তুমি যে কোনো মানই পাইতে পারো। হ্যাঁ, যে কোনো মানই পাইতে পারো। পিএস এর মানটা 14 থেকে এটা বিয়োগ দিলে যেটা আসবে, ঠিক আছে? ডিপেন্ড করতেছে ডেটার উপরে। ডেটার উপর, যে ডেটা কি ওই ডেটার উপর ডিপেন্ড করে মান পাবা তুমি। তাহলে এখানে পিএইচ এর যে মানটা পাবা সেটাই হচ্ছে তোমার, ঠিক আছে? এই হচ্ছে পিএইচ এর কনসেপ্ট। এই হচ্ছে পিএইচ এর কনসেপ্ট। তাহলে এই ধরনের ম্যাথগুলো যখন আসবে তখন তোমার প্রথম ধান্দা থাকবে কি? প্রথম ধান্দা থাকবে তুমি খুঁজে বের করবা যেখানে হাইড্রোজেনের ঘনমাত্রা কই আছে অথবা হাইড্রোক্সিলের ঘনমাত্রা কই আছে। হাইড্রোজেনের ঘনমাত্রা দেওয়া থাকলে তুমি পিএইচ পেয়ে যাবা, হাইড্রোক্সিলের ঘনমাত্রা দেওয়া থাকলে পিওএইচ পেয়ে যাবা। এখন পিওএইচ পেয়ে গেলে তুমি পিএইচ বের করতে পারবা, আবার পিএইচ পেয়ে গেলে পিওএইচ বের করতে পারবা। সো একটা পাইলে আরেকটা তুমি ইজি বের করতে পারো। তোমার ধান্দাই থাকবে এইচ প্লাস অথবা হাইড্রোক্সিল মাইনাস এর ঘনমাত্রা বের করা, ঠিক আছে? আসো পরের ম্যাথটা দেখি। জিঙ্ক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণের পিএইচ দেওয়া আছে। তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে বলছে। এখন দেখো জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল মানে কি? জিঙ্ক হাইড্রোক্সাইড, এটা হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড, তাই তো? OH। জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার মান হচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস 2 হাইড্রোক্সিল মাইনাস। এখন কোনটা কত? এটা হচ্ছে এস, এটা হচ্ছে 2s। এখন এটা কি AB2 টাইপের যৌগ, রাইট? জিঙ্ক 2 প্লাসটা কি AB2 টাইপের, জিঙ্ক হাইড্রোক্সাইড AB2 টাইপের যৌগ। তাহলে এর কেএসপি কত হবে? এর কেএসপি তোমাকে কি বলছে? দ্রাব্যতা গুণফল বের করতে বলছে। এখন এর কেএসপি AB2 হলে কত? দ্রাব্যতার গুণফল হচ্ছে 4s3। তার মানে এখানে যদি তুমি 4 ইন্টু এই এস এর মানটা বের করতে পারো তাইলে কিন্তু খেলা শেষ। এস এর মানটা বের করতে পারলে কিন্তু খেলা শেষ। এখন আসো আমরা এস এর মান বের করব। এস এর মান বের করার জন্য দেখো তোমাকে বলছে পিএইচ এর মান 8.65। তো পিএইচ মানে তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, কিন্তু তোমার এখানে হাইড্রোজেন আয়ন আছে নাই, কি আছে? হাইড্রোক্সিল আছে। তোমার হাইড্রোক্সিলে যাইতে হবে। তাহলে দেখো তুমি কি লিখবা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে পিএইচ ইকুয়াল টু 8.65। তাহলে এবার বলো তো পিওএইচ কত? পিওএইচ হচ্ছে 14 মাইনাস 8.65। পিওএস মানে কি? পিওএস মানে হচ্ছে মাইনাস লগারিদম অফ ওএস মাইনাসের ঘনমাত্রা। কত? 14 থেকে 8.65 বাদ দিলে 8 5 13, তার মানে 5.35। এখান থেকে এই হাইড্রোক্সিল মাইনাস এটার ঘনমাত্রা কত হবে? লগের উল্টা। লগের উল্টা হচ্ছে 10 টু দি পাওয়ার, আর এখানে মাইনাস আছে, মাইনাসটা এই পাশে বসলে 5.35। এই যে এটা, এটা হচ্ছে টোটাল হাইড্রোক্সিলের ঘনমাত্রা। এখন দেখো তোমার এখানে লাগবে এস এর মান, এস এর মান। আর টোটাল হাইড্রোক্সিল আছে কত? 2s।
2s। তুমি হাইড্রোক্সিল, এই যে পিএস এর মান থেকে হাইড্রোক্সিল বের করছো কত, 10⁻⁵.35। তাহলে প্রশ্ন মতে দেখো, তুমি ডেটা থেকে হাইড্রোক্সিলের মান বের করছো, টোটাল হাইড্রোজেনের ঘনমাত্রা বের করছো 10⁻⁵.35, আর সমীকরণ থেকে হাইড্রোক্সিলের টোটাল ঘনমাত্রা হচ্ছে 2s। তাহলে এবার তুমি লিখতে পারবা যে প্রশ্ন মতে এই 2s ইকুয়াল টু 10⁻⁵.35। এখান থেকে এস এর মানটা কত, হাফ ইন্টু 10⁻⁵.35। ঠিক আছে, এইবার এই মানটাই এস এর মানটা এখানে বসায় দিবা, হাফ ইন্টু 10⁻⁵.35, 5.35 এটার উপরে কিউব। এটা করলে যেটা আসবে সেটাই তোমার কেএসপি। আলটিমেটলি ধান্দা কিন্তু এই একটাই, এস প্লাসের ঘনমাত্রা বা এস মাইনাসের ঘনমাত্রা বের করবা। ঠিক আছে, তো পিএস থেকে এই টাইপের ম্যাথ আসতে পারে, এগুলা খুব ইম্পর্টেন্ট, এগুলা অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট ইদানিংকালে প্রশ্ন যেরকম হওয়া শুরু করছে সেক্ষেত্রে বোর্ডে যে কোনো দিন চলে আসতে পারে। ঠিক আছে, সো পরে যাতে কান্নাকাটি করা না লাগে এই জন্য আমরা কোনো রিস্ক নিব না। আসো আরেকটা ম্যাথ করি। বলছে 25°C তাপমাত্রায় দ্রবণে পিএইচ এর মান কত হলে 0.125 মোলার ঘনমাত্রার ম্যাগনেসিয়াম 2+ আয়নের দ্রবণ থেকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল অদক্ষেপ হতে শুরু করবে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপির মান দেয়া আছে। এই টাইপের ম্যাথ তোমাদেরকে কোর্স করাইছিলাম, ওই যে কোনটা আগে অদক্ষিপ্ত হবে, হ্যাঁ ওই কনসেপ্টটা, কিন্তু এখানে পিএসটা ঢুকিয়ে দিছে। দেখো জিনিসটা একটু খেয়াল করো, তুমি যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে কি পাবা, ম্যাগনেসিয়াম 2+ পাবা প্লাস 2টা হাইড্রোক্সিল পাবা। ঠিক আছে, এখন দেখো এটার কেএসপির মান দেয়া আছে, তাহলে কেএসপি ইকুয়াল টু কত, কেএসপি ইকুয়াল টু এই ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা সাথে হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার উপরে স্কয়ার। কেএসপি কত দেওয়া আছে, 1 × 10⁻⁻11। তাহলে এটাকে আমি কত লিখতে পারবো, 10⁻⁻11 লিখতে পারবো, ইকুয়াল টু ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত বলতে, দেখো দ্রবণে পিএইচ এর মান কত হলে 0.125 মোলার ঘনমাত্রার ম্যাগনেসিয়াম 2+ আয়নের দ্রবণ থেকে, তাহলে এটা হচ্ছে 0.125 ইন্টু হাইড্রোক্সিলের ঘনমাত্রার উপরে স্কয়ার। এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা বের করব। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত, 10⁻⁻11 ডিভাইডেড বাই 0.125, এটা রুট। কেন রুট, হাইড্রোক্সিলের উপর কি ছিল, হাইড্রোক্সিলের উপর স্কয়ার ছিল। ঠিক আছে, হাইড্রোক্সিলের উপরে কি ছিল, স্কয়ার ছিল, এখানে স্কয়ার ছিল। ওকে, তাহলে এই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তুমি পাইছো এটা। এখন তোমাকে বলছে যে ঘনমাত্রায় ম্যাগনেসিয়াম আয়নের দ্রবণ থেকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ শুরু হবে কখন থেকে। এখন তুমি যে এই হাইড্রোক্সিলের মানটা যে তুমি পাইলা, কোথা থেকে পাইছো, সম্পৃক্ত অবস্থা থেকে পাইছো না। সম্পৃক্ত অবস্থা মানে হচ্ছে ম্যাক্সিমাম এই পরিমাণ হাইড্রোক্সিল এখানে দ্রবীভূত থাকতে পারবে, এর বেশি একটু হাইড্রোক্সিল হইলে কিন্তু খেলা শেষ, কিন্তু কি সাথে সাথে অদক্ষেপ। কিন্তু তোমার কাছে এটা জানতে চাইনি, তোমার কাছে যদি জানতে চাইতো যে হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত হলে অদক্ষেপণ শুরু হবে, ওই যে যেগুলো হচ্ছে তোমার আগে করাইছি আমি, অদক্ষেপ পড়বে কি পড়বে না, ওইখানে যে অদক্ষেপের জন্য সর্বনিম্ন ঘনমাত্রা, সেখানে আমরা কি করছি যে ধরো ওই যে আয়োডাইডের ঘনমাত্রা কত হলে অদক্ষেপণ শুরু হবে, হ্যাঁ এই টাইপের ম্যাথ করছি আমরা। তো এইখানে হইলো যে হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত হলে অদক্ষেপণ শুরু হবে, তাইলে আমরা কি বলতাম যে হাইড্রোক্সিলের ঘনমাত্রা এটা হচ্ছে সম্পৃক্ত সর্বোচ্চ, এরপরে একটু হইলে অদক্ষেপ। কিন্তু আমাদের জিজ্ঞেস করছে যে না পিএস এর মান কত হলে, তাহলে এইবার আমরা কি বলবো, এবার আমরা জাস্ট এখানে কি করব, হাইড্রোক্সিলের আয়নের ঘনমাত্রা যেহেতু জানি না গেছি, আমরা পিএস এর মানটা বের করে নিব। পিএস এর মান তাহলে আগে কি করতে হবে, পিওএইচ বের করতে হবে, পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এই হাইড্রোক্সিলের ঘনমাত্রা। হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত, হাইড্রোক্সিলের ঘনমাত্রা হচ্ছে এই √(2+)
10⁻11 ডিভাইডেড বাই 0.125। তোমরা এটা ক্যালকুলেশন করে নিও, হ্যাঁ। আমি তো আমার হাতে ক্যালকুলেটর নাই, এই জন্য আমি ডিরেক্ট মান লিখতেছি। আচ্ছা, এখান থেকে তুমি কি পাবা? এখান থেকে পিওএইচ পাবা। পিওএইচ পাবা, ধরো ক পাইলে তুমি, সেখান থেকে তুমি কি বের করবা? পিএইচ বের করবা। পিএইচ কত? পিএইচ ধরো 14 বিয়োগ ক, 14 বিয়োগ ক, তার মানে পিএইচ ধরো। এখন তোমাকে বলছে যে আয়নের দ্রবণ থেকে দ্রবণে পিএস এর মান কত হলে, তাহলে পিএস এর মান যখন খ, এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায়। সম্পৃক্ত অবস্থায় এর থেকে বেশি যদি হয়, এর থেকে বেশি হলে পিএইচ এর মান, পিএইচ এর মান, পিএইচ এর মান এই খ থেকে বেশি হলে, বেশি হলেই কি অধঃক্ষেপণ শুরু হবে। অধঃক্ষেপণ শুরু হবে, ঠিক আছে। এখন পিএস এর মান বেশি কেন বললাম? তুমি তো অ্যান্সারটা এরকম হইতো না, যে হইতে পারতো না যে পিএস এর মান খ থেকে কম হলে বেশি কেন? কারণ পিএস এর মান বেশি হওয়া মানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বাড়া, পিএইচ এর মান কম হওয়া মানে H প্লাসের ঘনমাত্রা বাড়া। তো পিএইচ এর মান বেশি মানে হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বাড়বে, আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বাড়লে এটার ঘনমাত্রা বাড়বে, আর এটার ঘনমাত্রা বাড়লেই কি পদক্ষেপণ শুরু হবে, ঠিক আছে। পিএস এর আর একটা ম্যাথ করাবো, তারপরে ছোট্ট একটা জিনিস দেখাবো, দেখাইলে তোমাদের ক্লাস শেষ। বলছে এত তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন সালফাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। কোন একটি দ্রবণে পিএস এর মান 6 হলে ওই দ্রবণে সালফাইড আয়নের ঘনমাত্রা কত? কোন একটা দ্রবণে, দ্রবণে পিএস এর মান 6 হলে ওই দ্রবণে সালফাইড আয়নের ঘনমাত্রা কত? ওই দ্রবণে সালফাইড আয়নের ঘনমাত্রা কত? দেখো খেয়াল করো, হাইড্রোজেন সালফাইড, তাই না? হাইড্রোজেন সালফাইড ভাঙে কেমনে? এইটা 2s প্লাস প্লাস সালফাইড 2 এইটা। এখন তোমাকে কি বলছে? যেটা দ্রাব্যতার গুণফল দেয়া আছে, কেএসপি দেয়া আছে। কোন একটি দ্রবণের পিএস এর মান 6, তাহলে সালফাইডের ঘনমাত্রা কত? দ্রবণে পিএস এর মান 6, তাহলে সালফাইডের ঘনমাত্রা কত? তো কিছুই না ভাইয়া, খুবই সিম্পল, খেয়াল করে দেখো। তুমি এখানে কি লিখবা? এখানে কেএসপি, কেএসপি ইকুয়াল টু এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটার স্কয়ার ইনটু সালফাইডের ঘনমাত্রা, এটাই তো নাকি? এখন কেএসপির মান বসাও। কেএসপির মান হচ্ছে 1 ইন্টু 10⁻², তার মানে 1 ইন্টু 10⁻22, এইটা ইকুয়াল টু তোমার সালফাইড আয়নের ঘনমাত্রা জানার জন্য কার ঘনমাত্রা লাগবে? এস প্লাসের ঘনমাত্রা লাগবে। এখন এস প্লাসের ঘনমাত্রা তুমি কেমনে বের করবা? এস প্লাসের ঘনমাত্রা তোমাকে হিন্টস দিয়ে দিছে। কি দিছে? হিন্টস দিছে কি, যে দেওয়া আছে দেওয়া আছে পিএইচ, পিএইচ ইকুয়াল টু 6। পিএস মানে কি? পিএস মানে হচ্ছে মাইনাস লগ অফ এস প্লাসের ঘনমাত্রা, মাইনাস লগ অফ এক্স প্লাসের ঘনমাত্রা হচ্ছে 6। এখান থেকে তুমি লিখতে পারো লগ অফ এস প্লাসের ঘনমাত্রা ইকুয়াল টু -6। এখান থেকে এই এস প্লাসের ঘনমাত্রা কত? এস প্লাসের ঘনমাত্রা হচ্ছে অ্যান্টিলগ বসাইলে 10⁻⁶ মোল পার লিটার। তাহলে এই জায়গায় তুমি কত বসাবা? এই জায়গায় বসাবো হচ্ছে 10⁻⁶, 10⁻⁶, এটার উপর স্কোয়ার ইন্টু সালফাইড আয়নের ঘনমাত্রা। তাহলে দেখো 6 দুগুণে কত? 12, 12 এই পাশে আসলে এটা সালফাইড আয়নের ঘনমাত্রা কত হবে? সালফাইড আয়নের ঘনমাত্রা হবে এই 10⁻⁻22 ডিভাইডেড বাই 10⁻⁻12। তাহলে কত আসবে অ্যান্সারটা? 10⁻⁻10 মোল পার লিটার। এটাই তোমার অ্যান্সার। শেষ। পারবা না? সহজ কিন্তু, অত কঠিন কিছু না, সিম্পল। হোপফুলি পারবা, ঠিক আছে? হোপফুলি পারবা, আশা করি পারবা।
ঠিক আছে বাচ্চারা, তাহলে আসো পরেরটাতে যাই। আচ্ছা, এরপরে হচ্ছে একটা ছোট্ট জিনিস দেখাবো, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে এটার অনেক বিস্তারিত আলোচনা আছে, বাট আমরা একদম ছোট করে পড়বো, কারণ হচ্ছে এই টপিকটা, এই কমপ্লেক্স আয়ন ফরমেশন, এই টপিকটা স্পেশালি ফর অ্যাডমিশন। এটা অ্যাডমিশনে আমরা বিস্তারিত আর অনেক বেশি পড়বো, বাট এইটা তোমাদেরকে একটু হিন্টস দিয়ে রাখি, একটু জাস্ট হিন্টস দিয়ে রাখবো অল্প একটু, হ্যাঁ, যে কমপ্লেক্স আয়ন ফরমেশনে, কারণ এইটুকু হিন্টস না দিলে আবার এখান থেকে এমসিকিউ আসার একটা পসিবিলিটি আছে। সো এইটুকু হিন্টস দিয়ে রাখি, যাতে তোমরা যদি কোনদিন এমসিকিউ দেখো যেন অবাক না হও। এই কমপ্লেক্স আয়ন ফরমেশন ঘটলে দ্রাব্যতার কি ধরনের পরিবর্তন হয় খেয়াল করে দেখো। মনে করো সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড কি করে, ভাঙে, সিলভার প্লাস প্লাস ক্লোরাইড মাইনাস। এইটার যে সাম্যদ্রবক, ওই সাম্যদ্রবককে তুমি কি বলো, কেএসপি, তাই না? এটা। এরপরে আসো, এইখানে যদি তুমি এই সিলভারের সাথে, এই যে সিলভার আয়ন গঠিত হইলো, এটার সাথে তুমি যদি অ্যামোনিয়া যোগ করো 2NO3 প্লাস সিলভার আয়ন, তাহলে এই অ্যামোনিয়া কি করে, কমপ্লেক্স আয়ন গঠন করে। কমপ্লেক্স আয়ন মানে কি? কমপ্লেক্স আয়ন মানে হচ্ছে জটিল আয়ন। কমপ্লেক্স আয়ন মানে কি? কমপ্লেক্স আয়ন মানে হচ্ছে জটিল আয়ন। জটিল আয়ন এটাকে বলে কমপ্লেক্স আয়ন। ওই যে তোমরা পড়ছো না, ট্রানজিশন এলিমেন্ট, অবস্থান্তর মৌল, ওই অবস্থান্তর ধাতুগুলাই কি করে, জটিল আয়ন গঠন করে। তো এখন এইখানে তাহলে কি হয়, এইখানে হচ্ছে ডাইঅ্যামিন সিলভার 2 প্লাস, সরি সিলভার প্লাস, ডাইঅ্যামিন সিলভার প্লাস আয়ন গঠিত হয়, ডাইঅ্যামিন সিলভার প্লাস আয়ন গঠিত হয়। এখন এইখানে যেহেতু একটা নতুন জিনিস, একটা কমপ্লেক্স আয়ন গঠিত হয়েছে, হ্যাঁ, একটা কমপ্লেক্স আয়ন ফরমেশন হয়েছে, গঠিত হয়েছে, এখানে যে সাম্যদ্রবক সেটাকে আমরা বলবো হচ্ছে কেএফ, মানে ফরমেশন কনস্ট্যান্ট। কেএফ ফরমেশন কনস্ট্যান্ট, ঠিক আছে? এবার আসো একটু কাটাকাটি করলে কি হয়, কাটাকাটি করলে সিলভার প্লাস কাটা যায়, কাটা গেলে আলটিমেটলি তোমার ইটা কি থাকে, থাকে হচ্ছে সিলভার ক্লোরাইড সাথে অ্যামোনিয়া, দুইটা অ্যামোনিয়া, এই পাশে হচ্ছে তোমার এই পাশে কে আছে, এই পাশে হচ্ছে এই ক্লোরাইড মাইনাস, আর এইখানে হলো সিলভার ডাইঅ্যামিন সিলভার প্লাস সাথে হচ্ছে ক্লোরাইড, ঠিক আছে? এটা এখন এই যৌগটার জন্য অর্থাৎ এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার জন্য তুমি যদি একটা সাম্যদ্রবক লিখো, তাহলে তোমার সাম্যদ্রবক কে ইকুয়াল টু, উপরে কি বসবে, উপরে বসবে হচ্ছে এই যে সিলভার ডাইঅ্যামিন সিলভার প্লাস আয়ন এইটা সাথে হচ্ছে ক্লোরাইড আয়ন, ঠিক আছে? নিচে বসবে কি, নিচে বসবে হচ্ছে যে অ্যামোনিয়া আয়ন, অ্যামোনিয়া NH3, এটার উপরে যেহেতু সহগ আছে স্কোয়ার। এখন এটা কেন লিখলাম না, সিলভার ক্লোরাইড কেন লিখলাম না, কারণ সিলভার ক্লোরাইড হচ্ছে সলিডের ক্ষেত্রে লিখতে হয় না, ঠিক আছে? সিলভার ক্লোরাইড সলিডের ক্ষেত্রে লেখার দরকার নাই, এগুলো সব অ্যাকোয়াস, এগুলো সব জলীয় দ্রবণ, ঠিক আছে? এগুলা জলীয় দ্রবণ, এগুলো জলীয়, অ্যাকোয়াস জলীয় দ্রবণ। তাহলে কে ইকুয়াল টু কি, উৎপাদের ঘনমাত্রা উপরে, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা, যেহেতু অ্যামোনিয়ার পাশে 2 আছে এই জন্য এটা স্কোয়ারে চলে যাবে। এখন আসো, এই যে কেটা কি, কেটা হচ্ছে একটা সাম্যদ্রবক। এই কেটার আরেকটা রূপ হচ্ছে এই কে ইকুয়াল টু কেএসপি ইন্টু কেএফ। সাম্যদ্রবকটা কি, সাম্যদ্রবকটা হচ্ছে কেএসপি এবং ফরমেশন কনস্ট্যান্টের গুণফল, কেএসপি এবং
ফরমেশন কনস্ট্যান্ট, এই ফরমেশন কনস্ট্যান্ট এই দুইটার গুণফলের সমান, কেএসপি এবং ফরমেশন কনস্ট্যান্টের গুণফলের সমান। ঠিক আছে, মেগা এক্সাম একের রেজাল্ট দেন, গিফটও রিভিল করেন। মেগা এক্সাম একটা একে সবাই কি এক্সাম দিতে পারছিল? আমার যেটা বলছিল আমাকে তোমাদের আবিদ ভাইয়া, যে অনেকেই নাকি 2/3 নাকি এক্সাম দিতে পারে নাই। তো এখন আমরা কি এই রেজাল্টটাই পাবলিশ করব নাকি মানে নতুন করে আবার এক্সাম নিব, এটা নিয়ে আমরা ভাবতেছি। কারণ হচ্ছে ম্যাক্সিমাম যদি পরীক্ষায় দিতে না পারে তাহলে তো জিনিসটা হইলো না, আমাদের ওয়েবসাইটে ঝামেলা হয়েছিল। সো দোষ তো আমাদের, যারা পরীক্ষা দিতে পারে নাই এটা তো তাদের দোষ না, দোষ তো আমাদের। তো এটা তো আসলে ফেয়ার প্লে হইল না। হ্যাঁ, তো যেটা করব আমরা যে যদি বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষা দিতে নাই পারে আসলেই, তাহলে আমরা পরীক্ষাটা আবার নিব। এখন যেহেতু এখানে একটু ভালো গিফট দেওয়ার ইচ্ছা আছে, তো এখানে আমি চাই যে সবার অংশগ্রহণ হোক। ঠিক আছে, আয় হায়। হ্যাঁ, শিয়াব তুই যেমনে বলতেছিস মনে হচ্ছে তুই মানে প্রাইজ দিতে বসে গেছিস, যে আফসোসটা করতেছিস। পরীক্ষা ভালো দিছিস নাকি? পরীক্ষা যদি ভালো দিস তাহলে ভিন্ন হিসাব, কিন্তু পরীক্ষা আবার নিব। হ্যাঁ, মানে আমি একটা পোল দিব যে কতজন আসলে পরীক্ষাটা দিতে পারছে, কতজন পারেনি। যদি দেখি যে মানে আমাদের ওয়েবসাইটে ঝামেলার কারণে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে নাই, তাহলে অবশ্যই পরীক্ষা আবার নিব। গিফটটা দেন 5-6 জনকে আপাতত। হাপ, শয়তানের হাড্ডি। আচ্ছা খেয়াল কর, তাহলে জিনিসটা কি, জটিল যৌগ যদি গঠিত হয়, দেখো সমায়ন থাকলে কি হয়, দ্রাব্যতা কমে না। আর এখানে সিলভার, দেখো সিলভার হচ্ছে দুর্বল একটা মানে তড়িৎ বিশ্লেষ্য। সে কি করছে, মানে উভমুখী বিক্রিয়াতে হালকা করে ভাঙছে, তাই না? উভমুখী বিক্রিয়াতে হালকা করে ভাঙছে। কিন্তু যখন তুমি এই সিলভার আয়নের সাথে অ্যামোনিয়া যোগ করতেছো, তখন কি হইতাছে, একমুখী বিক্রিয়ার মাধ্যমে সিলভার, এই যে সিলভার ডায়ামিন সিলভার জটিল যৌগ গঠিত হইতেছে। মানে এই জটিল যৌগ গঠন হওয়াটা কি দ্রুত হইতেছে। এখন দেখো, যখন এই অ্যামোনিয়া যোগ করার পরে সিলভার আয়ন তুমি যখন সিলভার আয়নকে যখন অ্যামোনিয়া নিয়ে যাচ্ছে, এই সিলভার আয়নকে কি করতেছে, অ্যামোনিয়া টান দিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে কোথায় কি করতেছে, ডায়ামিন সিলভার প্লাস জটিল যৌগ গঠন করতেছে, জটিল আয়ন গঠন করতেছে। তো ডান পাশ থেকে উৎপাদ সরাই ফেলতেছে না, উৎপাদ সরাই ফেলতেছে। এখন উৎপাদ যদি সরাই ফেলে, লা সাতিলের নীতি অনুসারে আমার সাম্যাবস্থা কোন দিক যাবে, সাম্যাবস্থা ডান দিক যাবে। আর সাম্যাবস্থা যদি ডান দিক যায়, তাহলে এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কি হবে, বাড়বে, দ্রাব্যতা বাড়বে। তো এই জন্য জটিল যৌগ গঠন করলে দ্রাব্যতা বাড়ে। কি মনে রাখবা, যে জটিল যৌগ গঠন করলে দ্রাব্যতা বাড়ে। জটিল যৌগ গঠন করলে দ্রাব্যতা জটিল যৌগ গঠন করলে দ্রাব্যতা বাড়ে। ঠিক আছে, আসো আমরা একটা ম্যাথ করি। বলছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, কেএফ দেওয়া আছে, মানে কেএসপিও দেওয়া আছে, কেএফও দেওয়া আছে। তোমার কাছে বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা কত, এটা তোমরা পারবা, এটা করবা। 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত, এটাও পারবা। কেন পারবা? কারণ 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা মানে কি, 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড মানে এখানে এই যে এখানেও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে, তাহলে কমন আয়ন ইফেক্ট। এটা কি, এটা হচ্ছে কমন আয়ন ইফেক্টের ম্যাথ, কমন আয়ন ইফেক্ট। এরপরে এটা লাস্টেরটা, 0.3 মোলার অ্যামোনিয়া দ্রবণে দ্রাব্যতা কত, 0.3 মোলার অ্যামোনিয়া দ্রবণে দ্রাব্যতা কত, কার, সিলভার ক্লোরাইডের। এই সিলভার ক্লোরাইডের। তা আমরা এখানে কি করব, শুরুতে আগে ইকুয়েশনটা লিখে ফেলবো। ইকুয়েশনটা মনে আছে, যে সিলভার প্লাস এই যে দেখো, অ্যামোনিয়া, অ্যামোনিয়া সিলভার ক্লোরাইড, অ্যামোনিয়া জটিলায়ন ক্লোরাইড। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে, সিলভার ক্লোরাইড এর সাথে হচ্ছে দুইটা অ্যামোনিয়া কি উৎপন্ন করে, জটিল আয়ন, তাই না, ডায়ামিন
ডায়ামিন সিলভার প্লাস, সাথে হচ্ছে ক্লোরাইড মাইনাস, ক্লোরাইড মাইনাস। ঠিক আছে, এখন দেখো, এই সিলভার ক্লোরাইড এটা কি? সিলভার ক্লোরাইড হচ্ছে সলিড, তাই না? সলিড, এটার কোনো হিসাব নিকাশ করার দরকার নেই তোমার। যেটা সলিড এটার কোনো হিসাব নিকাশ করার দরকার নেই। তুমি করবা কোনটা থেকে? এই যেটা থেকে, অ্যামোনিয়া থেকে। অ্যামোনিয়া কত বলছে? 0.3 মোলার অ্যামোনিয়া দ্রবণের দ্রাব্যতা কত? তাই অ্যামোনিয়া হচ্ছে 0.3 মোলার, এটা 0.3। ঠিক আছে, অ্যামোনিয়া হচ্ছে 0.3। আর এটা ইনিশিয়ালি হচ্ছে 0, এটাও 0। এখন সাম্যাবস্থায় এটা কত? এটা হচ্ছে 0.3 বিয়োগ, এটা সামনে কত আছে? 2 আছে, তাহলে 2x পরিমাণ এটা বিয়োজিত হবে। 2 থাকলে এটা 2x পরিমাণ বিয়োজিত হবে। এই জিনিসগুলা তোমরা রাসায়নিক পরিবর্তনে বিস্তারিতভাবে পড়বা। ঠিক আছে, যখন অম্লক্ষার সাম্যাবস্থা, আমরা যখন রাসায়নিক সাম্যাবস্থা পড়বো, কেপিকেসির ম্যাথ করব, তখন এগুলো বিস্তারিতভাবে পড়বা। আমি এখন এগুলো ডিপে যাব না, কারণ এটার ডিপে যদি ঢুকি তাহলে এই ম্যাথটা হারায় যাবে। আপাতত এইটুকু জেনে রাখো আর কি। তাহলে এটা 0.3 আছে, এটা তার সহগের সমান ভাঙবে, বিয়োজিত হবে। আর এটা হবে এক্স, এইটাও হবে এক্স। ঠিক আছে, এইবার তোমার যে সমীকরণ, ওই সমীকরণটা বসো। সমীকরণটা কি? কে ইকুয়াল টু এই যে এইটা সিলভার ডায়ামিন সিলভার আয়নের ঘনমাত্রা, ডায়ামিন সিলভার আয়নের ঘনমাত্রা, সাথে হচ্ছে ক্লোরাইডের ঘনমাত্রা। আর এখানে কে আছে? এখানে অ্যামোনিয়ার ঘনমাত্রার উপরে স্কয়ার। ঠিক আছে, অ্যামোনিয়ার ঘনমাত্রার উপর স্কয়ার। এখন দেখো তো মান বসায় দাও। এই যে কে, কে ইকুয়াল টু কি? কে ইকুয়াল টু কেএসপি ইন্টু কেএফ, ফরমেশন কনস্ট্যান্ট। কেএসপির মান কত? এই যে 10⁻⁻10 ইন্টু কেএফ এর মান কত? 1.2 ইন্টু 10⁻8। এবার এখানে ক্যালকুলেশন করলে 1.2 ইন্টু 10⁻⁻2 হয়। এটা হচ্ছে তোমার কে এর মান। এই কে এর মানটা তুমি এইখানে বসায় দিবা। বসায় দিলে কে এর মানটা ধরে এখানে তুমি বসায় দিলা। হ্যাঁ, বসায় দিলে এই ডায়ামিন সিলভারের কত? এক্স, এক্স ইন্টু ক্লোরাইডের কত? এক্স। আর অ্যামোনিয়ার কত? 0.3 মাইনাস 2x, 0.3 মাইনাস 2x, এটার উপরে স্কোয়ার। এখান থেকে তুমি এক্স এর মানটা বের করবা। তোমাকে কি বলছে? তোমাকে বলছে 0.3 মোলার অ্যামোনিয়া দ্রবণের দ্রাব্যতা কত। এই যে এই এক্সটা কি, এখানে এক্সটা হচ্ছে দ্রাব্যতা। তো এই টপিকটা বুঝতে হইলে আসলে তোমার আরো অনেক কিছু শিখতে হবে। সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের, কেপিকেসির বিয়োজন শিখতে হবে, সাম্যাবস্থা সম্পর্কে জানতে হবে। সো এই জিনিসগুলো যেহেতু তোমাদের এখনো পড়ানো হয় নাই, এই টপিকটা তোমার কাছে একটুই লাগতে পারে। সো এই জন্য ভাইয়া কি বলছি, এটা জাস্ট তোমাকে একটু আমি টাচ করে দিলাম, যাতে অ্যাডমিশনে যায় যখন আলোচনা করবো তখন তো জিনিসটা তোমার কমন পড়ে, যে না এটা তুমি দেখে আসছো। ঠিক আছে, আদারওয়াইজ এটা আহামরি কোনো কিছু না। হ্যাঁ, আদারওয়াইজ এটা আহামরি কোনো টপিক না। তো বাচ্চারা, এই হচ্ছে তোমাদের সাথে আমার এই কি বলে এটাকে, দ্রাব্যতার জার্নি। আমার তোমাদের সাথে আমার এই গুণগত রসায়নের খেল খতম, কাহিনী শেষ। আপাতত তোমরা তোমাদের এই গুণগত রসায়নের যেই সেকেন্ড লাস্ট যে সেগমেন্টটা আছে সেটা হইলেই শেষ। এর মধ্যেই আমরা তোমাদের সাইকেল 2 এরও ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট সাইকেলে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।